আর আর এস ফাহিম চৌধুরী ভাইয়াকে অনেকেই অনেক কথা বলতেছে, অনেকেই খারাপ কথা বলতেছে, নেগেটিভ কথা বলতেছে। 2 দিন আগে একটা দুর্ঘটনা ঘটছে, দেখলাম যে আর এস ফাহিম চৌধুরী আমাদের মানে বাংলাদেশের একজন পপুলার ইউটিউবার, ওই রডের সাথে বা পাইপের সাথে মানে মাথার পেছন সাইডটা বাড়ি লেগে যায়। বাড়ি লাগার সাথে সাথে তিনি স্পট ডেড হয়ে যান। একসাথে 17টা বাইক অ্যাক্সিডেন্ট করছে মাওয়া রোডে। তো আপনারা স্ক্রিনে আজিম ভাইয়ের ছবি দেখে আর এস ফাহিমের ছবি দেখে বুঝতেই পারতেছেন তারা আসলে কতটা ভালো একটা ফ্রেন্ডশিপ ছিল তাদের। মানে আমাকে এমন জায়গা থেকে ফিরায় আনছে, মানে কোন রকম ভাবে জানে ফিরে আসছে এরকম একটা অবস্থা। মানে একটু যদি চুল পরিমাণে এদিক থেকে সেদিক হইতো তাহলে আমি মারা যেতাম, এরকম একটা অবস্থা। জিক্সার মনোটন বাইকটা যে আছে, তো এই বাইকটা আসলে বাংলাদেশের মধ্যে আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট বাইক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ হৃদয় এন্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল বঙ্গমোটো ব্লগস। তো কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। এখন যখন ঘড়িতে সময় হচ্ছে 3টা 34, আর আমি এখন চলে যাচ্ছি ঢাকায়। দেখা যাক কতটুকু সময়ের ভিতরে ঢাকায় যেতে পারি। আর আজকে ব্লগটা তেমন একটা বড় হবে না। আজকে ব্লগটা আসলে এদিকে একটু ফাঁকা জায়গা আছে, আমি আসলে চুরকাই পার হয়ে দেন আমি ভিডিওটা স্টার্ট করছি, যার কারণে এদিকে একটু ফাঁকা পাইতেছেন। যেহেতু ঈদের আগ মুহূর্ত, যখন ভিডিওটা শুট করতেছি তখন হচ্ছে ঈদের 1 সপ্তাহ আগে, যার কারণে এখন রোডে একটু জ্যাম থাকবে, এটাই স্বাভাবিক। তারপরেও দেখি মানে কতটুকু সময়ের ভিতরে কভার করে যেতে পারি। আর আমি চুরখাই থেকে ফুয়েল নিলাম, ফুয়েল নেওয়ার পর দেন এখন আমি রওনা দিয়ে দিছি। দেখেন আমরা কিন্তু 80 স্পিড মেনটেন করে চালাইলে একটা বাইককে মানে সুন্দরভাবে কন্ট্রোল করা যায় বা সুন্দরভাবে চালানো যায়। একটা হাইওয়ে রোডে যদি আপনার এক একটা গাড়ির এক একটা যানবাহনের এক একটা স্পিড থাকে, তাহলে কিন্তু আপনার জন্যই সেটা মানে অ্যাক্সিডেন্টের বা দুর্ঘটনার কারণ হয়ে যাবে। তো আমি বলবো ভাই, আপনারা যারাই বাইক রাইড করেন বা যাই করেন, আপনারা আসলে আইনের প্রতি আমরা সবাই শ্রদ্ধাশীল। তো ওই জিনিসটা মাথায় রেখে আসলে আপনারা মানে সেফটি সহকারে রাইড করবেন এবং ওভার স্পিড তুলবেন না কখনো। ওভার স্পিড তুললে আসলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনাই থাকে বেশি। আমিও মাঝে মাঝে তুলি, যেমন এখন তুলতেছি, কিন্তু ভাই রোড ফাঁকা থাকলে একদম মানে আমি যতটুকু দেখতে পারতেছি যে এতটুকু জায়গা আমার ফাঁকা আছে, তো ততটুকু জায়গার ভিতরে আমি স্পিড ততটুকু তোলার চেষ্টা করি। কারণ আমি যদি কন্ট্রোল না করতে পারি, যদি পড়ে যাই, তাহলে কিন্তু মানে আমি এই স্পিড তুললে কোনো লাভ নাই। কারণ স্পিড তুলবো, আমি পড়ে যাব, তাহলে জীবনের কি মূল্য রইলো বলেন? এই যে দেখেন আমি জিক্সার মনোটন বাইকটা চালাইতেছি, আপনারা অনেকেই ভাবতে পারেন জিক্সার মনোটন বাইকটা আসলে খারাপ বা ভালো, অনেক কিছুই বলতে পারেন। অনেক পজিটিভ দিক আছে, অনেক নেগেটিভ দিক আছে। তবে আমি বলবো ভাই, মানে জিক্সার মনোটন বাইকটা যে আছে, তো এই বাইকটা আসলে বাংলাদেশের মধ্যে আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট বাইক। কারণ বেস্ট বাইক বলার একটাই কারণ, মানে মধ্যবিত্ত ফ্যামিলির যারা সন্তান আছে তাদের মানে ক্রাশ হচ্ছে যে জিক্সার মনোটন। এই বাইকটা আপনার মানে সাধ্যের ভিতরে আছে, এই সাধ্যের ভিতরে রেখেই আপনাকে একটা ভালো বেটার মাইলেজ দেওয়ার চেষ্টা করতেছে কোম্পানি, বেটার একটা বাইক দেওয়ার চেষ্টা করতেছে। হয়তোবা অনেক কিছুই নেগেটিভ, প্রত্যেকটা জিনিসেরই আসলে পৃথিবীতে নেগেটিভ দিকে আছে, কিন্তু আপনার ওই নেগেটিভ দিকগুলো নিয়ে আসলে চলতে হবে। পজিটিভ দিকগুলোও আছে, নেগেটিভ দিকগুলোও আছে। তো এই বিষয়গুলো নিয়ে চলতে গেলে আসলে আপনার, আমি বলবো বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত ইয়াং জেনারেশনের ক্রাশ যদি কোনো বাইক থেকে থাকে, ফার্স্ট চয়েস যদি কারো থেকে থাকে, তাহলে জিক্সার মনোটন। তবে মাঝে মাঝে এত সুন্দর বাইক ব্রেকিং হয়, কি বলবো ভাই, মানে আমাকে এমন জায়গা থেকে ফিরায় আনছে, মানে কোন রকম ভাবে জানে ফিরে আসছে এরকম একটা অবস্থা। মানে একটু যদি চুল পরিমাণে এদিক থেকে সেদিক হইতো তাহলে আমি মারা যেতাম, এরকম একটা অবস্থা। সেক্ষেত্রে আমার এখন পর্যন্ত জিক্সার মনোটন বাইকটা খুব ভালো সাপোর্ট দিচ্ছে। কি একটা অবস্থা, রাস্তার মাঝখানে কেন যে ওরা দাঁড়ায়, সে এদের কোনো মানবতা বলতে কোনো শব্দ নাই।
দেখেন, আপনারা যে সবসময় বাইকারদেরকে দোষারোপ করবেন সেটা কিন্তু মানে খারাপ দেখা যায়। আপনারা দেখেন তো এই যে রোডে জ্যামের কারণটা কি? কারণটাই হচ্ছে যে মানে এই যে সাইডে জায়গা আছে বাসের জন্য, মানে বাস স্টপ আছে, তারপরেও তারা রোডের মাঝখানে দাঁড়াবে, দাঁড়ায় যাত্রী তুলে এবং রোডটাকে মানে আড়াআড়িভাবে রোডটাকে ব্যবহার করে ওরা। কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, মানে একসাথে 17টা বাইক অ্যাক্সিডেন্ট করছে মাওয়া রোডে। তো তারা কি করতেছিল, একসাথে মানে প্রত্যেকটা বাইক একসাথে যাচ্ছিল, তো যার কারণে এই বাইকগুলো অ্যাক্সিডেন্ট করে। এই একসাথে গিয়ে অ্যাক্সিডেন্ট করছে, তারা আসলে রেস করতেছিল, মানে ওভার স্পিড ছিল। আপনি দেখেন ভাই, স্পিড তুলতেই পারেন, আপনার বাইক আছে, স্পিড যতটুকু আছে ততটুকু তুলেন, আপনি সমস্যা নাই। কিন্তু আপনার তো কন্ট্রোল করতে হবে কতটুকু দূরত্ব বজায় রেখে আপনার একটা বাইক চালাইলে বা একটা গাড়ি চালাইলে কতটুকু দূরত্ব রেখে আপনি কন্ট্রোল করতে পারবেন সেটা আপনিই ভালো বুঝবেন। সো আমি বলবো যে আপনারা একটু কেয়ারফুলি এই জিনিসটা মাথায় রাখবেন, চালাবেন, বাইক চালান বা গাড়ি চালান, তবে এই জিনিসটা মাথায় রাখবেন যে একটু কেয়ারফুলি বাইক রাইড বা ড্রাইভিং যেটাই করেন আপনাকে সেটা করতে হবে। আর 2 দিন আগে একটা দুর্ঘটনা ঘটছে, দেখলাম যে RS ফাহিম চৌধুরী আমাদের মানে বাংলাদেশের একজন পপুলার ইউটিউবার, তো ওনার একজন মানে ক্যামেরাম্যান ছিল আজিম ভাই। তো উনি হচ্ছে যে মানে সিরাজগঞ্জ গেছিল। তো সিরাজগঞ্জ যাওয়ার পরে মানে গাড়ির সানরুফ খুলে দেন আপনার মানে গাড়িটা ছিল সামনে, তো সে ক্যামেরাম্যানটা আজিম ভাই উল্টা হয়ে ভিডিও করতেছিল তাদের গাড়ির বা সিনেমেটিক ভিউ যেটাই তারা নিয়ে থাকে। তো ওই ভিডিওগুলো নেওয়ার চেষ্টা করতেছিল, তখনই আসলে কি বলবো, মানুষের মৃত্যু কখন হয় কেউ বলতে পারে না। তার মাথার পেছন সাইডে লোহার একটা মানে ব্রিজের উপরে হেভি ওয়েটের কোনো গাড়ি যেন না যাইতে পারে সেই জন্য একটা লোহার রড দিয়ে দিছিল। তো ওই রডের সাথে বা পাইপের সাথে মানে মাথার পেছন সাইডটা বাড়ি লেগে যায়, বাড়ি লাগার সাথে সাথে তিনি স্পট ডেড হয়ে যান। তো এই জিনিসটা আসলে দুঃখজনক। আল্লাহ তাআলা আজিম ভাইকে বেহেশত নসিব করুক, দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাকে মাফ করে দেয়। আর RS ফাহিম চৌধুরী ভাইয়াকে অনেকেই অনেক কথা বলতেছে, অনেকেই খারাপ কথা বলতেছে, নেগেটিভ কথা বলতেছে। আসলে ওনার এখানে কি করার ছিল আপনারাই বলেন তো? উনি আসলে ভিডিও করতেছে বা ওনারা যেখানেই যায় ব্লগ তো রেগুলারই দিয়ে যাচ্ছেন, তো ওনারা ব্লগের জন্য মানে ভিডিও শুট করতেছে, এখানে যে একটা দুর্ঘটনা ঘটবে এটা কি তারা জানতো? তবে এই সিরাজগঞ্জের ঘটনায় আমরা আসলে খুবই মর্মাহত, শোকাহত। এই জিনিসটা দেখার পর আমার আসলে মানসিকভাবে আমরা অনেকটাই ভেঙে গেছি, যারা বাইকাররা আছি বা বাইকার কমিউনিটিতে যারা আছেন। আমি মনে করি যে অলমোস্ট মানে সবাই এই জিনিসটা নিয়ে চিন্তিত হয়ে গেছেন যে আপনি যদি ব্লগ শুট করেন বা মানে যে কোনো মুহূর্তে আপনার সাথে যে কোনো দুর্ঘটনা ঘটেই যেতে পারে। তো আমি বলবো যে আল্লাহকে স্মরণ রেখে সব সময় মানে সেফটি সহকারে চলাচলের চেষ্টা করবেন। ওনারা তো বাইকে ছিল না, তারপরেও কিন্তু দুর্ঘটনা ঘটে গেছে। আর এই দুর্ঘটনার জন্য কিন্তু RS ফাহিম চৌধুরী সে কিন্তু মানে মনে মনে বা নিজেকে দোষারোপ করতেছে, নিজেকে দায়ী বা মনে করতেছে। আসলে ওনার এখানে কিছু করার নাই বা কিছু করতেও পারতেন না। যদি হয়তো বা দেখতো তাহলে হয়তো বা সতর্ক করে দিত, তাহলে এই ঘটনা ঘটতো না। কিন্তু ভাই ওনারা তো রেগুলার কাজগুলো করতেছিল, মানে মানে তাদের লাইফের যে রেগুলার কাজগুলো হচ্ছে, যেমন ধরেন ব্লগ শুট করা। তারা দেশের বিভিন্ন জায়গায় যায়, বিশ্বের বিভিন্ন প্রান্তে যায়, তো ওই জায়গায় গিয়ে গিয়ে ব্লগ শুট করে। তো ওরা ওরা ব্লগ শুট করার ফলেই তো মানে ওদেরকে আমরা চিনছি, নাহলে কি আমরা চিনতে পারতাম যে ওনারা RS ফাহিম, উনি হচ্ছে যে আজিম, এগুলো তো আমরা চিনতে পারতাম না। তো আপনারা স্ক্রিনে আজিম ভাইয়ের ছবি দেখে RS ফাহিমের ছবি দেখে বুঝতেই পারতেছেন তারা আসলে কতটা ভালো একটা ফ্রেন্ডশিপ ছিল তাদের। তো ওনারা আসলে এটা বুঝতে পারে নাই, যার কারণে দুর্ঘটনা ঘটে গেছে। RS ফাহিম চৌধুরীকে বলবো, ভাই আপনি এটা নিয়ে মন খারাপ করবেন না, সামনের দিকে এগিয়ে যান। কারণ লাইফে অনেক কিছুই আসবে যাবে, মানে দুর্ঘটনার শিকার হবেন, তাই বলে দমে থাকলে হবে না, সামনের দিকে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে। তো আপনার জন্য শুভকামনা রইল।
আজকের ভিডিওতে অনেক অফ টপিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি। তো আশা রাখতেছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, যে পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে আসবেন সেই পর্যন্ত আপনারা থাকবেন ভালো, আপনারা থাকবেন সুস্থ। আল্লাহ হাফেজ। I can hear the demons call when they do what they do. And now I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop if it's controlling you.